জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে কার কি ভূমিকা ছিল এবং তিনি কাকে কিভাবে সহযোগিতা করেছেন সে বিষয়ে মুখ খুলেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শায়ের। 4 পর্বের ইংরেজি লেখাটি প্রকাশিত হওয়ার পর থেকেই দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। কি আছে শায়েরের সেই লেখায়, তার দ্বিতীয় পর্বটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে। শায়ের লিখেন, 30 জুলাই সকালে রেজা ফাহিম এবং আন্দালিবের বাসায় বনানী পৌঁছায় ছেলেদের পরবর্তী নিরাপদ আশ্রয়ে পুরান ঢাকা সরানোর জন্য। কিন্তু সেখানে পৌঁছে রেজা দেখতে পায় লোকেশনটি, যা আদালতের খুব কাছেই, মোটেও নিরাপদ নয়। ছেলেরা থাকার জায়গার অবস্থা দেখে অখুশি হয় এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়। তারা ফাহিম ও আন্দালিবের বাসায় ফিরে যেতে চায়, যদিও আমার আত্মীয় কনফিডেন্টের তীব্র বিরোধিতা ছিল। তবুও ছেলেরা আন্দালিবকে ফোন করে এবং আন্দালিবও তাদের ফেরত আসতে বলে। কিন্তু আমার আত্মীয় এ বিষয়ে কঠোর অবস্থান নেয়। সে ওহাইদ আলমকে ফোন করে জানতে চায় তার দেওয়া আশ্রয়ের প্রস্তাব এখনও প্রযোজ্য কিনা, এবং ওহাইদ খুব উদারভাবে রাজি হয়। রেজার কাছে ওহাইদের বিস্তারিত তথ্য পাঠানো হয় এবং রেজা ছেলেদের ওহাইদের আশ্রয়ে পৌঁছে দেয়। এই ফ্ল্যাটটি ওহাইদ আলমের বাইং হাউসের হেডকোয়ার্টার। এটি খুবই নিরাপদ এবং ছেলেদের মান অনুযায়ী সুযোগ সুবিধা ছিল, যা পুরান ঢাকার ঠিকানায় পাওয়া যায়নি। রেজা ছেলেদের ফোনে প্রিমিয়াম ভিপিএন ডাউনলোড করে দেয়, আমার আত্মীয়ের আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহার করে। এদিকে রেজার সাথে যোগাযোগ করার সময় দুপুর 2:13 সালমান আমার আত্মীয়কে একটি বার্তা পাঠায়, পরের দিনের জন্য কি কর্মসূচি ঘোষণা করা যায় তা জানতে। 3:24 সালমান দেশব্যাপী আদালতের সামনে বিক্ষোভ করার প্রস্তাব দেয়। আমার আত্মীয় এই ধারণাটি পছন্দ করে এবং পরামর্শ দেয় বিশ্ববিদ্যালয়গুলোর বাইরের এলাকায়ও বিক্ষোভ করার জন্য, কারণ তখন ক্যাম্পাসগুলো ব্লক করা ছিল। 4:54 সালমান হান্নানের সাথে কথা বলতে গেলে যেন সে এই কর্মসূচি স্যাডের ফেসবুক পেজ থেকে ঘোষণা করে। হান্নান লিফলেট বিতরণের কথা ভাবছিল, কিন্তু আমার আত্মীয়ের সাথে কথা বলার পর সে আদালতের সামনে বিক্ষোভের পরিকল্পনায় রাজি হয়। 5:32 সালমান বাংলা কমিউনিকেশন পাঠায় ভেটিংয়ের জন্য এবং ইংরেজি অনুবাদ করতে বলে। সন্ধ্যার মধ্যে কর্মসূচি ঘোষণা করা হয়। এদিকে হান্নান আমার আত্মীয়কে ছেলেদের জন্য নতুন পোশাক ও লুঙ্গি কিনে দিতে বলে এবং তাদের সাইজ পাঠায়। আমার আত্মীয় তার এক সহকর্মীকে টাকা দেয় যে মিরপুর থাকে এবং তাকে পোশাক কিনে মিরপুর DOHS-এ পৌঁছে দিতে বলে। তবে তখন কারফিউ চলছিল, ফলে সব দোকান বন্ধ ছিল। তার সহকর্মী এবং বন্ধুর মাধ্যমে দোকানদারকে রাজি করিয়ে দোকান খোলায় এবং পরদিন সকালে ওহাইদ আলম সেসব পোশাক সংগ্রহ করে নেয়। 31 জুলাই দুপুর 1:31 সালমান জানায় সেদিনের কর্মসূচিতে বিশাল সাড়া পাওয়া গেছে। এরপর সে পরদিনের জন্য সফট কর্মসূচি প্রস্তাব করে, যেমন লিফলেট বিতরণ। আমার আত্মীয় এই প্রস্তাবের বিরোধিতা করে, কারণ এটি পরিবেশের জন্য ক্ষতিকর এবং জেন জেট হিসেবে তাদের আরও সচেতন হওয়া উচিত। সেই সাথে আন্দোলনের গতি নষ্ট হবে বলেও সে সতর্ক করে। পরিবর্তে সে জাতিসংঘের অফিসের সামনে বিক্ষোভ করার প্রস্তাব দেয়, যাতে তারা হত্যাযজ্ঞের স্বাধীন তদন্তের দাবি জানাতে পারে। কিন্তু সালমান জানায় বাকিরা নরম কর্মসূচির পক্ষে এবং জাতিসংঘ অফিসের সামনে বিক্ষোভ একদিন পরে করা যেতে পারে। কিন্তু সেদিনটি ছিল সপ্তাহান্ত, ফলে তা ফলপ্রসূ হবে না। বৃহস্পতিবারই এই কর্মসূচি পালন করতে হবে বলে সে জোর দেয়। এ সময় আমার আত্মীয় কাদেরের আশ্রয়দাতার কাছ থেকে একটি ফোন পায়। তিনি জানান নাহিদের গুরু আন্দোলনকে মন্থর করে বিশ্ববিদ্যালয়ের হল খোলার আন্দোলনে রূপান্তর করার পরামর্শ দিয়েছেন। এই গুরু হল মাহফুজ আবদুল্লাহ, এখন মাহফুজ আলম নামে পরিচিত। আমার আত্মীয় শফিকুল আলমকে ফোন করে মাহফুজ সম্পর্কে জানতে চায়। শফিকুল আলম জানায় সে মাহফুজকে ভালোভাবে চেনে এবং 2টি বাংলা দৈনিক পত্রিকায় চাকরি পাইয়ে দিয়েছিল, কিন্তু মাহফুজ সেখানে টিকতে পারেনি। আমার আত্মীয় শফিকুলকে বলে মাহফুজকে আন্দোলনের পথে বাধা হতে না দেওয়ার জন্য সাবধান করতে। 3 ঘন্টা পর শফিকুল জানায় মাহফুজকে সতর্ক করা হয়েছে। আমার আত্মীয় সালমানকেও মাহফুজ সম্পর্কে জিজ্ঞেস করে এবং আন্দোলন মন্থর না করার নির্দেশ দেয়। সালমান জানায় আন্দোলনে অনেক স্টেক হোল্ডার রয়েছে এবং সবার মধ্যে ঐক্যমতে পৌঁছানো কঠিন, কিন্তু সে যতক্ষণ বেঁচে আছে আন্দোলন চলবে। সে জানায় ছাত্রদের 9 দফার দাবি সেই লিখেছে এবং ইন্টারনেট ব্ল্যাকআউটের সময় নিজে গিয়ে মিডিয়াগুলোতে তা দিয়েছে। তবে ছেলেরা ক্লান্ত, তাই পরদিনের কর্মসূচি সফট রাখতেই হবে। সে একটি আকর্ষণীয় টাইটেল এবং হ্যাশট্যাগ চায়। আমার আত্মীয় ফাহিমকে জিজ্ঞেস করে এবং ফাহিম কিছু হ্যাশট্যাগ ও টাইটেল দেয়।
পরদিনের জন্য সফট কর্মসূচি নির্ধারিত হওয়ায় আমার আত্মীয় রাত ৯টায় শহীদদের স্মরণে দেশব্যাপী ক্যান্ডেল লাইট ভিজিল করার প্রস্তাব দেয়, যা শক্তিশালী বার্তা দেবে। সালমানও এ ধারণা পছন্দ করে, কিন্তু রাত ৮টা ৫৬ সালমান জানায় পরদিনের কর্মসূচি হবে রিমেম্বারিং দ্য হিরোজ, যেখানে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। ক্যান্ডেল লাইট ভিজিল নয়। শনিবারের জন্য মার্চ ফর ক্যাম্পাস কর্মসূচি ঠিক করা হয়, যাতে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো খোলার দাবি জানানো হয়। আমার আত্মীয় কাদেরের আশ্রয়দাতাকে ফোন করে যে এই পরিবর্তনে খুবই বিরক্ত। আমার আত্মীয় সালমানকে তিরস্কার করে আন্দোলনের গতি কমানোর জন্য। সে বলে, যদি আন্দোলন কেবল ক্যাম্পাস কেন্দ্রিক হয় তবে এটি থেমে যাবে, জনসমর্থন কমে যাবে এবং শেখ হাসিনা পুনরায় সংগঠিত হয়ে আন্দোলনকারীদের দমন করবে। সে জানায় তার বন্ধুরা তাদের জীবন ও ক্যারিয়ারকে বিপন্ন করছে না শুধুমাত্র কোটা পাওয়ার জন্য। রাত ১১টা ১৫ সালমান তাকে অনুরোধ করে একটি জুম মিটিংয়ে ছাত্রনেতাদের এসব বোঝানোর জন্য সে রাজি আছে, কিন্তু সেই মিটিং আর হয় না।